তোমরা খেয়াল করো, আজকে আমি তোমাদের জন্য আরেকটি পদার্থবিজ্ঞান একটি ব্যবহারিক ক্লাস নিচ্ছি। তো সেই ক্লাসে আমি যে পরীক্ষণটি করতে চাচ্ছি সেটি হচ্ছে একটি ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয়। তো এই ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয় করার জন্য প্রথমে তোমাদেরকে কি করতে হবে, এই মূল তথ্য জানতে হবে। এরপরে আমরা কি করব, এই ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয়ের জন্য আমাদেরকে প্রয়োজনীয় কি কি যন্ত্রপাতি লাগবে সেই বিষয় সম্পর্কে তোমাদেরকে বলবো। তারপরে আমি যথারীতি তোমাদের এই পরীক্ষণটি সম্পন্ন করার জন্য একটি প্রয়োজনীয় সফট তৈরি করে নিতে হবে। তারপর আমরা হিসাব ও গণনা করব, চূড়ান্ত হিসাব করব। এরপরে জড়তার ভ্রামক নির্ণয়ের হিসাব করার পরে আমরা ফলাফল বের করব, তারপর ফলাফল বিশ্লেষণ করব, এরপর সতর্কতা নিয়ে আলোচনা করব। তো এই প্রক্রিয়াগুলো আমি পর্যায়ক্রমে করব, ঠিক আছে? খেয়াল করো, আমি এখন এই পরীক্ষণের নামটি লিখছি। পরীক্ষণের নাম কি হবে? একটি ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয়। তো সবাই একটু লিখে নাও পরীক্ষণের নাম, ঠিক আছে? দেখো, একটি ফ্লাই হুইলের জড়তার ভ্রামক মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করো। তো আমরা এই পরীক্ষণটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের মূল তথ্য লিখতে হবে, রাইট? মূল তথ্য কি বলছে আমরা একটু লিখে নেই। কি লিখবো আমরা বলো তো? কোন নির্দিষ্ট অক্ষ বরাবর, দেখো, কোন নির্দিষ্ট অক্ষ থেকে কোন দৃঢ় বস্তুর প্রত্যেকটি কণার লম্ব দূরত্বের বর্গ এবং এদের প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টিকে ওই অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক বলে। তাহলে আমরা জড়তার ভ্রামক কি সেটা সম্পর্কে জানলাম। এখন এই জড়তার ভ্রামকের আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এখানে লিখে দেব তোমাদের জন্য। সেটা হচ্ছে, যখন এই জড়তার ভ্রামক কি করবে, যখন এটা ঘূর্ণায়মান থাকবে এই ফ্লাই হুইলটা, তখন এখানে কিছু শক্তি সঞ্চিত হবে। তো আমরা জানি অক্ষদণ্ডের, এই ফ্লাই হুইলের ভিতরে একটি অক্ষদণ্ড থাকে। আমি একটু পরে দেখাবো তোমাদেরকে। অক্ষদণ্ডের স্থিতিশক্তিটাকে আমরা লিখতে পারি mgh। এটা সমান এখানে অক্ষদণ্ডের গতিশক্তি। অক্ষদণ্ডের গতিশক্তিকে হাফ mv² লেখা যায়, প্লাস অক্ষদণ্ডের বা চাকার ঘূর্ণায়নের গতিশক্তি সমান হবে হাফ I ওমেগা স্কয়ার, প্লাস এই চাকার ঘূর্ণায়নের ফলে মোট কাজের পরিমাণ Wn। এটা একটা ইকুয়েশন আমরা লিখলাম। কি লিখছি? mgh সমান হাফ mv² প্লাস হাফ I ওমেগা স্কয়ার প্লাস Wn, রাইট? W টা হচ্ছে মোট কাজের পরিমাণ, এটাকে আমরা W দিয়ে লিখি, Wn। তো এখানে আমরা এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখান থেকে mgh এটা সমান দেখো হাফ m b সমান ওমেগা আর লেখা যায়, তার মানে ওমেগা স্কয়ার আর স্কয়ার, এটা আমরা লিখতে পারি, প্লাস হাফ I
ওমেগা স্কয়ার প্লাস ডাব্লিউ এন অন, এটা আমরা লিখলাম। এখানে আমরা এই যে ভি সমান সমান ওমেগা, এই ভিটা হচ্ছে তোমার রৈখিক বেগ আর ওমেগা আর হচ্ছে ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ আর আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ। তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 3 লিখে নিলাম। এখন আমরা যে কাজটা করব দেখো, এটা ইকুয়েশন নাম্বার 2 হবে। হ্যাঁ, আমরা 2 লিখে নিলাম। তো দেখো দেখো অক্ষদণ্ডের সাথে যুক্ত সুতার প্রান্তে এম ভরের বস্তুটি অক্ষদণ্ড হতে বিচ্ছিন্ন হবার পর ঘূর্ণায়মান চাকাটি n2 বার ঘোরার পর থেমে গেল। অতএব আমরা কি লিখতে পারি? ঘর্ষণের বিরুদ্ধে ব্যয়িত কাজ। অতএব দেখো ঘর্ষণের বিরুদ্ধে ব্যয়িত কাজ সমান সমান WN2, এটা আমরা লিখে নিলাম। তাহলে এখানে আমি যেটা লিখব, অতএব WN2 সমান হাফ আই ওমেগা স্কয়ার। এটা হলো চাকার ঘূর্ণায়নের গতিশক্তি, হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এখান থেকে কাজের মান W সমান হাফ আই ওমেগা স্কয়ার, নিচে লিখো N2। এটা একটা ইকুয়েশন নাম্বার 3 দিলাম, রাইট? এখন এই ওমেগা বা W এর মানটা আমরা এই যে W এর মানটা পেয়েছি, এই W টা হচ্ছে আমাদের ব্যয়িত শক্তির মান বা ব্যয়িত কাজের মান। W সমান হাফ আই ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই N2। আমরা এই মানটা ইকুয়েশন নাম্বার 2 তে বসাই দেব। সমীকরণ আমরা যে সমীকরণ 2 পেয়েছিলাম, সমীকরণ 2 এ এই W এর মান বসিয়ে পাই, তাহলে দেখো তোমরা, সমীকরণ 2 ছিল mgh, এটা হচ্ছে কি আমাদের সঞ্চিত শক্তি, সমান হবে হাফ m ওমেগা স্কয়ার r স্কয়ার প্লাস i হাফ i ওমেগা স্কয়ার প্লাস হাফ 1/2 হাফ i ওমেগা স্কয়ার n on ডিভাইডেড বাই n2। আমরা এখানে কিন্তু w এর মানটা বসিয়ে দিলাম। যেখানে w n on ছিল সেখানে আমরা হাফ 1/2 মানে হাফ i ওমেগা স্কয়ার বাই n2 এর মান বসিয়ে দিলাম। তো এখন আমাদের এখানে ক্যালকুলেশনটা দেখো, এই যে দেখো mgh সমান হাফ m ওমেগা স্কয়ার r স্কয়ার প্লাস এখান থেকে আমরা হাফ i ওমেগা স্কয়ারটা কমন নিয়ে লিখব কি 1 প্লাস n on বাই কি হবে n2, এটা আমরা লিখলাম। এবারে দেখো আমরা ক্রস মাল্টিপ্লাই করি 2 mgh। আমরা এখানে 2 টাকে এলসিএম করব বা লসাগু করলে এই দুটো এখানে আসবে। এটা সমান আমরা লিখব কি, আর 2 দিয়ে তুমি এটা মাল্টিপ্লাই করলে কি দাঁড়াবে আমাদের, m ওমেগা স্কয়ার r স্কয়ার প্লাস i ওমেগা স্কয়ার 1 প্লাস n on বাই n2, এটা আমরা লিখে নিলাম, তাই তো? এখন লেখো 2mgh মাইনাস m ওমেগা স্কয়ার r স্কয়ার সমান সমান i ওমেগা স্কয়ার ইনটু 1 প্লাস n on বাই কি হবে n2, রাইট? এখন আমি এখান থেকে i এর মান বের করব। অতএব therefore i সমান সমান কি লিখব আমরা, 2mgh মাইনাস m ওমেগা স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার ইনটু 1 প্লাস n on বাই
n2। এই সমীকরণটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর 4। এখন এইখানে এই সমীকরণ থেকে আমরা i এর মানটা বের করব। তাহলে i সমান কি হবে 2mgh মাইনাস m ওমেগা স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার ইনটু 1 প্লাস ওমেগা ইনটু ওমেগা স্কয়ার ইনটু 1 প্লাস n1 বাই n2। এই সমীকরণ দিয়ে আমি এই ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয় করব। যেমন জড়তার ভ্রামককে i দিয়ে লেখা হয়। এর একক হচ্ছে কি, এটার একক হচ্ছে কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার। তো আমরা এটা করব এখন। দেখো নির্ণয়ের জন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতির নামগুলো আমরা একটু লিখে নিই। কি কি আমাদের যন্ত্রপাতি লাগবে? তো নাম্বার 1 লেখো চাকা, মানে ঘূর্ণায়নক্ষম চাকা লাগবে একটা। নাম্বার 2 একটা রশি লাগবে। নাম্বার 3 লাগবে কি বাটখারা, যেটা ওয়েট, হ্যাঁ যেটা ওজনটা আমরা নিব সেটা লাগবে। নাম্বার 5 স্লাইড কার্ডিকাস লাগবে আমাদের, স্লাইড কার্ডিকাস লাগবে। মিটার স্কেল লাগবে একটা, মিটার স্কেল লাগবে। আর 6 নম্বর লাগবে একটা স্টপ ওয়াচ, একটি স্টপ ওয়াচ লাগবে। তো এই পরীক্ষাটা করার জন্য আমাদের এই প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো আমাদের লাগবে। তো আমরা এগুলো দেখবো, হ্যাঁ এই যন্ত্রপাতিগুলো নিয়ে কাজ করব। শক লিখুন আমাদের শকে আমরা কি কি নির্ণয় করব? মনে করো ভর লাগবে আমাদের m, তারপর হচ্ছে n1 চাকার ঘূর্ণায়নের মান, এটা নির্ণয় করব। আর সময় মানে t1, হাইট মানে কি উচ্চতা। এইগুলো নির্ণয়ের শক লিখতে হবে। নির্ণয়ের আমাদের যে শকটা আমরা নিব সেটা। তাহলে m মানে কি ভর বা ওজন, n1 মানে ঘূর্ণায়ন সংখ্যা, প্রাথমিক ঘূর্ণায়ন সংখ্যা, পরে ঘূর্ণায়ন সংখ্যা n2, t মানে টাইম, আর s মানে হাইট বা উচ্চতা বা সুতোর দৈর্ঘ্য বলতে পারো। আমরা লিখে এখন সবাই একটু লিখে নাও পর্যবেক্ষণ সংখ্যা। পর্যবেক্ষণ সংখ্যা লিখো। তারপর লিখো বস্তুর ভর লেখো। বস্তুর ভর হচ্ছে m, কেজি দিয়ে নাও। তারপর লেখো চাকার ঘূর্ণায়ন সংখ্যা, চাকার ঘূর্ণায়ন সংখ্যা n1টা পূর্বে এটা লিখবা। তারপরে গড় n1 লিখো। চাকার ঘূর্ণায়ন সংখ্যা, চাকার ঘূর্ণায়ন সংখ্যা, চাকার ঘূর্ণায়ন সংখ্যা n2, এটা পরে লিখবো। পরে একটা হচ্ছে আগে বা পূর্বে, একটা পরে। তারপর এটা গড় করবা, গড় n2 লিখো। এগুলো আমরা করবো এরকম, হ্যাঁ লিখে দিব। তো তোমরা দেখো। তারপর আমাদের কি n2 সংখ্যক ঘূর্ণায়নের সময় দেখো n2 সংখ্যক ঘূর্ণায়নের সময় t সেকেন্ড। তারপরে গড় সময় লেখো। তারপর লেখো উচ্চতাটাকে আমরা h দ্বারা লিখি, এত সেন্টিমিটার, ঠিক আছে। আর t সেকেন্ড। এখন আমরা এই টেবিলটা কমপ্লিট করি। এখন এই পয়েন্টগুলোর মান আমরা এক্সপেরিমেন্ট থেকে তৈরি করতে পারবো। তাহলে আমাদের এখানে কি কি লাগবে? পর্যবেক্ষণ সংখ্যা, বস্তুর ভর লাগবে, আর চাকার ঘূর্ণায়ন সংখ্যা পূর্বে কত, গড় কত, তারপরে হচ্ছে চাকার ঘূর্ণায়ন সংখ্যা n2 কত, তারপরে গড় n2 ঘূর্ণায়নের সময় t সেকেন্ড, তারপরে গড় সময়, আমরা গড় সময়টাকে t সেকেন্ড দেওয়া লিখি। আর উচ্চতাটা হচ্ছে এই, মানে বস্তুর উচ্চতাটা হলো 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 5টা মান নিব, ঠিক আছে। তাহলে আর বস্তুর ভর আমাদের সেমই থাকবে, 2, এটা 3, এটা 4, এটা 5। মোটামুটি আমাদের একটা টেবিল হয়ে যাচ্ছে। দেখো এখানে ভর আমাদের ফিক্সড লিখে নিব আমরা। এখানে গড় হবে এখানে। আর এখানে চাকার পূর্বের যে মানগুলো আছে, একটা, দুটো, তিনটা,
4টা। তারপর পরের ক্ষেত্রে আবার লিখো 1টা 2টো 3টা 4টা 1 2 3 4 5টা হবে, তাই তো? সময়টা লিখতে হবে আমাদের 1টা 2টা 3টা 4টা, তাই তো? তো মোটামুটি আমাদের এই ইটা হয়ে গেল, কি বলে টেবিলটা আমরা তৈরি করে নিলাম। এই টেবিলটাতে আমাদের কি কি লাগবে, যে যে বিষয়গুলো আমাদের জানতে হবে, তার জন্য আমরা প্রয়োজনীয় ছকে অঙ্কন করে নিলাম। তো তোমরা এভাবে অঙ্কন করে নিবা সুন্দর করে। তারপর আমরা এখন পরীক্ষণে যাব, পরীক্ষণে গিয়ে আমাদের বাকি কাজগুলো আমরা করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের ফ্লাই হুইল। এটার নাম কি? ফ্লাই হুইল, যার মাধ্যমে জড়তার ভ্রামক নির্ণয় করবো, অর্থাৎ আই এর মান নির্ণয় করবো। এক্সপেরিমেন্টের দেখো। আর এটা করার জন্য আমাদের কি কি লাগবে? এই ফ্লাই হুইলটা লাগবে। এখানে একটা ফ্লাই হুইল মানে চাকা। হ্যাঁ, গাড়ির ভিতরে কিন্তু ফ্লাই হুইল থাকে, যেখানে এই ফ্লাই হুইলটার কাজ হচ্ছে গাড়ি যখন ঘূর্ণায়ন হয় তখন এখানে একটা শক্তি সঞ্চিত হয়, ওই শক্তিটাকে বলা হয় স্থিতি শক্তি। তো এই চাকাটা যখন ঘূর্ণায়ন হয় তখন এখানে দুই রকমের শক্তি সঞ্চিত হয়। একটা হলো স্থিতি শক্তি হবে, আর একটা হলো এই চাকার গতি শক্তি হবে, আর একটা হলো এই চাকার ঘূর্ণায়ন শক্তি। আর এই ঘূর্ণায়নের ফলে এখানে একটা কাজ তৈরি হবে, কাজ উৎপন্ন হবে বা ব্যয়িত কাজ। সেই কাজটাকে আমরা WN অন দিয়ে লিখেছিলাম। তো এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের এই মানটাকে আমরা এই 0 0 করে নেব। দেখো তোমরা এখানে দেখো, এই ফ্লাই হুইল যখন আমরা শুরু করব তখন আমি এটা 0 0 করে নিলাম। 0 0 করার পরে আমাদের এখানে বাটখারা নিতে হবে, মানে ওয়েট নিতে হবে, ওজন নিব আমরা। আর আমাদের এখানে ওদেরকে একটু ধরো, দেখো এখানে আমরা কিন্তু একটা স্টপওয়াচ নিয়েছি। এখানে দেখো একটা স্লাইড ক্যালিপার লাগবে, আর এই মিটার স্কেল দিয়ে আমি এটা এইচ এর মানটা নির্ণয় করব। যে আমাদের যে সুতোটা যে সুতোটা আমি ঝুলিয়ে দিব, এই সুতোটার এই যে কি করব, এটার দৈর্ঘ্যটা নির্ণয় করব। এই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের এই সনের মানটা, বুঝছো? এই সনের মানটা আমরা এখান থেকে নিব, এইচ এর মানটা, হাইটের মানটা নিব। আর আমি স্লাইড ক্যালিপারটা দিয়ে আমি এটার এই যে অক্ষদণ্ড আছে না, এটাকে বলে অক্ষদণ্ড, এটার রেডিয়াসটা নিব। রেডিয়াস মানে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধটা বের করব, আর এখান থেকে হাইটের মান আমরা ধরে নিব, আর এননের মান আমরা নিব, এনটুর মান নিব, আর এটা ঘূর্ণায়নের ফলে যে হবে সময়, ব্যয়িত সময়, মানে কতটুকু সময় লাগছে এটা ঘূর্ণায়ন মানে একটু কমপ্লিট হওয়ার পরে, তো সেই মানগুলো আমি পর্যায়ক্রমে নিব। ঠিক আছে, এবার আমি এটা হচ্ছে আমাদের একটা কাউন্টার। এই কাউন্টারে আমরা এই রশিটা ঝুলিয়ে দিলাম, তো তখন আমরা একটা হাইট পেয়েছি। এই হাইটের মান হচ্ছে 150। আমরা এটা দিয়ে মেপে দেখব যে এটা এই 100 মানে 1 মিটার, আর এখানে 50 আছে, তার 150 সেন্টিমিটার। এটা হলো আমাদের এইচ এর মান। এখন আমি আর এই কাউন্টারে আমাদের মানটা 0 0 দিয়ে করে নিলাম। এখন আমি এটা ঘুরাবো। কি করব? এটা ঘুরাবো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এই 22 পর্যন্ত রাখার পরে এখন আমি এটা আবার 0 0 করে দিলাম। এই কাউন্টারটাকে আমি 0 0 করে দিই। হ্যাঁ, দেখো এটা সব হবে। হ্যাঁ, করার পরে এখন আমি এটা ছেড়ে দিব। ছেড়ে দিলে এখানে কাউন্টারে আমাদের ঘূর্ণনের মানটা আসবে, আর ব্যয়িত সময়টা তোমরা এখানে যখন ছুটে যাবে, মানে এটা এই ভরটা যখন সরে যাবে, পড়ে যাবে, তখনই আমরা এনটু এর মানটা নিয়ে নিব। মানে এখানে ঘূর্ণনের ফলে যে ব্যয়িত সময়টা হবে, এই সময়টা আমরা এখান থেকে নিব। তাহলে আমরা শুরু করলাম। এটা কি আমরা হ্যাঁ, কত সেকেন্ড সময় আছে? 4 সেকেন্ড 74 মানে 4 মিনিট। ঠিক আছে, ন্যানো সেকেন্ড। হ্যাঁ, দেখো তাহলে আমাদের কি, হ্যাঁ, চাকার ঘূর্ণায়নের মান কত লিখবা? 22, আর সময় লেগেছে আমাদের 4.74 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা একটা রিডিং নিলাম। ওদেরকে স্যার এন্ট্রি হ্যাঁ, এন্ট্রির মান যেটা আসছে, এন্ট্রির মানটা আমি বলে দিচ্ছি। এখানে এন্ট্রির মান লেখো তুমি 18 আসছে। ঠিক আছে, এভাবে আমরা 5টা রিডিং নিব। কয়টা রিডিং? 5টা রিডিং নিব। তাহলে আমরা লিখি আর একবার দেখি। তো দেখো, আচ্ছা ঠিক আছে, এবার নেওয়ার পরে দেখো এটা ছেড়ে দিলাম। মানে সুতা খুলে যাওয়ার পর হ্যাঁ, তাহলে দেখো এটা পড়ে যাবে। দেখো
কত সেকেন্ড আসছে টাইম? সময় কত? স্যার 5 সেকেন্ড 9 মিনিট। হ্যাঁ, তাহলে লিখো এটা, সময়টা লিখো না। হ্যাঁ, আর আমাদের কিন্তু ঘূর্ণন সংখ্যা 22, আর এখন আসছে তোমার 32। ঠিক আছে, তো এভাবে আমরা পর্যায়ক্রমে আমাদের মানগুলো আমরা লিখতে পারবো। ঠিক আছে, তো তোমরা লিখে নাও। এখন আমরা 1 কেজি, রাইট? জি স্যার। 1 কেজি নিলাম, আর আমাদের এই মানগুলো আমরা লিখে নিই। ঘূর্ণনের পূর্বের মান ছিল তো, ঠিক আছে? তাহলে এটার গড় মান পালে কত হবে? 22। আর ঘূর্ণনের চাকের ঘূর্ণনের পরের মান ছিল 26। এটা তো আমরা পেলাম, গড় মান 26 হবে। এখন আমাদের বেগ তো সমান ছিল কত বলো তো প্যান্টটা? 4 পয়েন্ট কত? 74 ন্যানোসেকেন্ড। হ্যাঁ, 4.74, 4.79, হ্যাঁ 4.77, 4.76, 4.75। তো সবগুলো যদি আমরা গড় করি, গড় করলে আমরা পাবো কত? 4.77। আর আমরা হাইট নিয়েছিলাম কত? 115 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের এই সবটা হয়ে গেল। তাহলে আমার মানগুলো তুমি দেখো। তাহলে আমরা ভর নিয়েছিলাম 1 কেজি, ওই যে বস্তু ভর নিয়েছিলাম 1 কেজি, আর চাকার ঘূর্ণনের পূর্বের মান ছিল এটা, এগুলো আমরা নিলাম। আর এটা গড় মান বের করেছি, চাকার ঘূর্ণন সংখ্যা ইনটু পরের মানগুলো আমরা এটা পেয়েছি, গড় মান পেয়েছি এটা। আর ইনটু সংখ্যক ঘূর্ণনের সময় টি এর মান ছিল এটা, আর গড় সময় ছিল এটা, আর এর উচ্চতা ছিল যে সুতার দৈর্ঘ্যটা ছিল, হ্যাঁ চাকার যে ঘূর্ণনের বলে যে আমাদের সুতার যে সুতোটা আমরা নিয়েছিলাম তার উচ্চতা ছিল 150 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এটা শেষ করব। কি লিখবো? হিসাব করব। দেখো শক 2, এটা শক নাম্বার 1 ছিল। শক 2 কে আমরা কি করব? অক্ষদণ্ডের ব্যাসার্ধ নির্ণয়ের শক। অক্ষদণ্ডের ব্যাসার্ধ এই নির্ণয়ের কি শক, রাইট? এটা আমরা লিখব। তাহলে এখানে আমাদের দেখো পর্যবেক্ষণ সংখ্যা, ঠিক আছে? তারপর প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট লিখো, যাকে আমরা এম এর পার্ট সেন্টিমিটার দিয়ে লিখো। ভার্নিয়ার স্কেলের দেখো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের কি ভাগ সংখ্যা। ঠিক আছে, তারপর হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক লেখো, ভার্নিয়ার ধ্রুবক ভিসি সেন্টিমিটার। তারপর হচ্ছে আমাদের খণ্ড অংশ, মোট পার্ট, খণ্ড অংশ, সেটাকে আমরা এফ সমান ভাগ সংখ্যাকে ভি দিয়ে লিখছিলাম, ভি ইন্টু ভিসি, এটা দেখো এত সেন্টিমিটার। তারপর লিখবা মোট পার্ট, মোট পার্ট হচ্ছে এম প্লাস এফ, এম প্লাস এফ। তারপর হচ্ছে ব্যাস, ব্যাস, তারপর হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এটা আর সমান সমান d/2 সেন্টিমিটার হবে, আর এটা 2d হবে, 2d বা d সেন্টিমিটার, এটা d লেখো, ডিতে মানে রেডি এই ডায়ামিটার হয়, আর এটা আর সমান d/2 হবে। বুঝতে পারছো? মোট পার্ট লেখো ভি ইন্টু ভিসি, খণ্ড অংশ। তারপর এগুলো আমরা লিখে নিলাম। তো এই মানগুলো আমরা স্কেল দিয়ে করব, বুঝছো? তাহলে গড় মান পাবো আমরা এখানে তিনটা নেই, তিনটা মান। বুঝতে পারছো? তিনটা মান। চলো আমরা এটা কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখাবো। এটা 1 2 3 তিনটা মান দিব, আর এখানে মেইন স্কেলের পার্ট লিখবো, ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা লিখবো, ভার্নিয়ার ধ্রুবকের মান লিখবো এখানে, মোট মান এখানে লিখো, মোট পার্ট লিখবা, ব্যাস বের করবা, এগুলো সেন্টিমিটারে হবে। হ্যাঁ, মোট পার্ট। তারপর প্রকৃত ব্যাসটা আমরা বের করবো এখান থেকে। ঠিক আছে, প্রকৃত ব্যাসটাই হচ্ছে মোট অংশ, এম প্লাস এফ। তারপরে হচ্ছে কি এটা রেডিয়াস বের করবো, আর ইকুয়াল টু d/2। তো এভাবে আমরা অক্ষদণ্ডের ব্যাসার্ধ নির্ণয় করব। কিসে? কার অক্ষদণ্ড? স্লাইড কালিপাসের সাহায্যে। স্লাইড যে কালিপাস আছে সেই স্লাইড কালিপাসের সাহায্যে আমরা অক্ষদণ্ডের ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমাদের এই প্রয়োজনীয় শকটা লাগবে। ঠিক আছে, চলো আমরা এখন এটা কিভাবে করি। এটা হচ্ছে আমাদের একটা স্লাইড কালিপাস। তো স্লাইড
এই ক্যালিপাসের আমরা কি করব, এটা হলো কি মেইন স্কেল আর এটা হলো ভার্নিয়ার স্কেল। এই যেটা মুভমেন্ট করে এটাকে বলে ভার্নিয়ার স্কেল আর এটা হলো কি মেইন স্কেল। এখন এই ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেলের জিরো বরাবর দেখো, তার মানে এটা এর কোনো যান্ত্রিক ত্রুটি নেই, কারণ এটা জিরোর সাথে কি সমপাতন হয়েছে। মানে এখন আমি এটার সাহায্যে কি করব, এই যে অক্ষদণ্ড আছে ফ্লাই হুইলের, সেই অক্ষদণ্ডের ব্যাসার্ধটা আমরা নির্ণয় করব। চলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আসো এদিকে আসো, তোমরা দেখো এদিকে আসো। এই স্লাইড ক্যালিপার দিয়ে আমরা এটা করব, এভাবে ধরবো। হ্যাঁ দেখো, হ্যাঁ এই যে তোমরা একটু খেয়াল করো, এই যে দেখো এখন আমরা রিডিংটা নিব, রাইট? তোমরা একটু খেয়াল করো, এই যে স্লাইড ক্যালিপার দিয়ে আমি এটা রিডিং নিচ্ছি। কিসে নিব? এই যে অক্ষদণ্ড আছে ফ্লাই হুইলের, সেই অক্ষদণ্ডের ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। তো প্রথমে তো আমাদের ডায়ামিটার নিতে হবে, ডায়ামিটারকে আমি ডি দিয়ে লিখছি। তো এই ডায়ামিটার ডিকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি ব্যাসার্ধ পাবো। হ্যাঁ, তো চলো আমরা এটার মানটা নির্ণয় কত হয় এটা আমরা একটু দেখি। লেখো তোমরা, খাতা নাও। তো সবাই একটু খেয়াল করো, এইখানে এটা হচ্ছে কি মেইন স্কেল পার্ট আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট। তাহলে আমাদের এই ভার্নিয়ার স্কেলের জিরোটা মেইন স্কেলের সাথে কোথায় লাগছে? কার সাথে? না, কি এই জিরোটা লাগছে 2, এটা তো 2.3 2.3 1 2 3, তাহলে 2.3 লেখো। কিসে লিখবা? ভার্নিয়ার স্কেলের মান লেখো। ভার্নিয়ার ভাগ সংখ্যা না, 2.3। আচ্ছা 2.3। এখন আমরা দেখব যে এই ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কত, তাই না? ভাগ সংখ্যা কত? তাহলে ভাগ সংখ্যা দেখো, তুমি এই মেইন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা পুরোপুরি মিলেছে মানে সেটা খুঁজে নিবা। হ্যাঁ, তো আমরা যদি নেই কত নিব? হ্যাঁ, কোনটা স্যার? মানে কি এই ভার্নিয়ার পুরোপুরি মিলেছে? এই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা আমরা বের করার জন্য আমাদের মেইন স্কেলের কোন দাগের সাথে পুরোপুরি মিলবে, তোমরা একটু করো, সরো দেখি, দেখা যাচ্ছে না আলোর জন্য। তাহলে আমরা মিলাতে পারি 1টা আসতে পারে, রাইট? কত আসবে? স্যার 7টা একদম পুরোপুরি। আচ্ছা 7 7 একদম পুরোপুরি। 7 যদি নেই তাহলে আমরা কি লিখতে পারি? ভাগ সংখ্যা 7 লিখে নাও। ভার্নিয়ার স্কেলে ভাগ সংখ্যা কি? 7 লেখো। তাহলে আমরা এরকম 3টা মান লিখে নিব। লেখো 2.3 হ্যাঁ 2.3 এটা নিলাম। তারপর এটা লেখো 766 লেখো, এই তো হলো। তার এখন এখানে এই যে ভার্নিয়ার ধ্রুবকের মানটা লেখো 0.05 সেন্টিমিটার তো দেওয়া আছে, তিনোটা একই লেখো। লেখছো? এখন মোট পার্ট লেখো। মোট পার্ট কি হবে? আচ্ছা এখন একটা কাজ করতে হবে, 5-এর সাথে ওটা গুণ করতে হবে। 7 ইন্টু এটা, 6 ইন্টু এটা, 6 ইন্টু এটার সাথে গুণ করছো? হ্যাঁ গুণ করো 0.3। হ্যাঁ 0.3 জি। এখন এটার সাথে এই মানটা প্লাস করো, এটা 2.3 প্লাস এটা লেখো প্লাস 0.35 2 পয়েন্ট কত? 3 হ্যাঁ 0.35 হ্যাঁ 3.5। হ্যাঁ একটু আরে 2.3 প্লাস হ্যাঁ কত আসছে? 2.65 2.65 লেখো, পরেরটা লেখো 2.3 প্লাস 3 প্লাস হ্যাঁ 0.3 2.6 হ্যাঁ 2.6 পরেরটা 2.6। এখন এই 2.6টা আমাদের ব্যাস আসছে, লেখো তো এখানে 2.6 কি আসছে? ব্যাস। এখন 2.6 কে 2 দিয়ে ভাগ কর, ব্যাসার্ধ ভাগ করো 1.3 দেখো। তাহলে আমরা এটা ডায়ামিটার কত পাইছি? 1.3। তাহলে আমি কিসের মান পেয়ে গেলাম? আর এর মান পেয়ে গেছি। আর মানে কি অক্ষদণ্ডের ব্যাসার্ধের মান পেয়ে গেছি, আর এর মান। চলো আমরা এখন ক্যালকুলেশনে যাব, রাইট? ঠিক আছে, সবাই বুঝতে পারছো তো? 2.3 2.3 সবগুলোই 2.3 766 766 0.05 0.05 সরি 0.05 এটা হলো ভার্নিয়ার ধ্রুবক কনস্ট্যান্ট। ঠিক আছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.35 মানে প্রত্যেকটার মান, তাই না? তিনটে ছিল না? হ্যাঁ 0.35 0.3 0.3 পরে মোট পার্ট বলো তো? 2.65 2.6 তাহলে আমরা 2.6 পাইলাম তার ব্যাস, ডি এর মান, ব্যাসার্ধ হবে 1.3।
তার মানে কি 2.36 কে 2 দিয়ে ভাগ করলে আমরা এটা পাবো। তো এটাই হচ্ছে আমাদের অক্ষদণ্ডের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, অর্থাৎ r এর মান আমরা এখান থেকে নির্ণয় করতে পারলাম। ঠিক আছে, চলো আমরা এখন ক্যালকুলেশনে যাব। তোমরা একটু লিখে নাও হিসাব ও গণনা, রাইট? তাহলে দেখো আমরা কৌণিক বেগ সমান ওমেগা। ওমেগা সমান কি লিখো আমরা বলো তো? 4 পাই n2/t, রাইট? এরকম একটা ইকুয়েশন আছে আমাদের। জি স্যার। তাহলে আমরা 4 পাই এর মান হচ্ছে 3.14, দেখতেছো? প্লাস n2 এর মান কত? n2 এর মান কত পেয়েছিলাম আমরা? বলো তো n2 এর মান কত? ওয়ার n2 এর মান বলো? 26, তাই তো? আর t এর মান কত পেয়েছ স্যার? t 4.77। এটা ভাগ করলে কত আসে বলো তো? 46 কি 68.46 এত রেডিয়ান পার সেকেন্ড আমরা কৌণিকের মান পেলাম। এখন আমি জড়তার ভ্রামকের মানটা নির্ণয় করব। দেখো জড়তার ভ্রামক, ঠিক আছে? এখানে i এর মান, আমাদের সূত্রটা আমি লিখে দিই, 2mgh মাইনাস m ওমেগা স্কয়ার r স্কয়ার। নিচে লিখো ওমেগা স্কয়ার ইনটু প্লাস 1 প্লাস n1 বাই n2। এই ইকুয়েশনে আমরা মান বসাবো। দেখো 2 ইনটু আমাদের ভর ছিল 1 কেজি ইনটু 9.8, আর আমাদের ই ছিল কত? এইচ এর মান ছিল কত? 150। হ্যাঁ 150 লিখে নি 150 স্যার 150 সেন্টিমিটার ছিল। সেন্টিমিটার ছিল, তাহলে এটা 1.5 হবে। 1.5 1 কি হবে? 5। 1 ইনটু ওমেগার মান কত? 68.46 এর স্কয়ার। আর আর এর মান কত পাইছি স্যার? 1.3 এর স্কয়ার করো, তাই না? জি স্যার। আচ্ছা এটা একটু লিখে নিচ্ছি আমি, দাঁড়াও। 3 এর স্কয়ার, রাইট? এখন এই ডিভাইডেড বাই করো, কত লিখবা? আমাদের ওমেগা স্কয়ার মান কত? এটা না? হ্যাঁ 68.46 এর স্কয়ার, তাই তো? আর 1 প্লাস n1 এর মান কত ছিল স্যার? 22 বাই কি 26। তো এটা ক্যালকুলেশন করার পরে আমরা এই মানটা পাবো। দেখো কোন এটা ক্যালকুলেশন করো 0.75। আর তো কোথাও চেঞ্জ হবে না, এটা লিখে দাও। আচ্ছা দাঁড়াও, একটু খেয়াল করো যে আমরা এখানে যে জড়তার ভ্রামক i এর মান যখন আমরা নির্ণয় করব, এখানে 2mgh মাইনাস m ওমেগা স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কয়ার ইনটু 1 প্লাস n1 বাই n2। তো আমরা এখানে যে n এর মান বা m এর মান আমরা প্রথমে আমরা গ্রামে নিয়েছিলাম, সরি কেজিতে নিয়েছিলাম, মানে এসআই ইউনিটে বা এমকেএস সিস্টেমে নিয়েছিলাম, যে ভরটাকে আমরা 1 কেজি লিখেছিলাম। কিন্তু এখন আমরা যদি এটা 1000 গ্রামে লিখি, মানে 1000 গ্রাম সমান হচ্ছে 1 কেজি, তাহলে আমরা 1 কেজির পরিবর্তে 1000 গ্রাম লিখলাম। আর জি এর মানটা 980 লিখবো, ওখানে লিখেছিলাম আমরা 9.8। আর এইচ এর মানটা ছিল 1.5 মিটার লিখছিলাম, এটা এসআই ইউনিটে। কিন্তু আমরা এখন এটা সিজিএস ইউনিটে লিখবো, মানে সেন্টিমিটার গ্রাম সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে সেই ইউনিটে আমরা এটা নিব। তারপরে মানটা বসানোর পরে আমাদের এই রেজাল্টটা চলে আসছে। কি রেজাল্ট বলো তো? 3.23 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে এটা কি হবে? একক গ্রাম মিটার স্কয়ার। এটা কি যেহেতু আমি সিজিএস এ নিয়েছি। এখন আমি যদি এটা ইসে নিই, মানে কি বলো কেজিতে নেই, তাহলে কি হবে আমাদের? ইনটু 10 টু দি পাওয়ার কত হবে? এটা কি লিখব? কেজি মিটার স্কয়ার। তাহলে এইটি হচ্ছে আমাদের i এর মান, মানে জড়তার ভ্রামকের মান 3.23 ইনটু 10 স্কয়ার কেজি। 10 স্কয়ার হবে 3 হবে। জড়তার ভ্রামক নির্ণয় করলাম, সেই i এর মানটা আমরা এটা পেলাম যে i 3.23 ইনটু 10 স্কয়ার কেজি পার মিটার স্কয়ার। তোমরা এভাবে সিজিএস ইউনিটই করবে, নট এসআই ইউনিট বা এমকেএস সিস্টেমে। আমরা এসআই ইউনিটই করলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে। তো এখন আমরা i এর মান হচ্ছে i সমান 3.23 ইনটু 10 স্কয়ার কেজি মিটার স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের ফ্লাইহুইলের জড়তার ভ্রামকের মান, মানে i এর মান নির্ণয় করলাম আমরা। এখন আমরা কিছু সতর্কতা অবলম্বন করব, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1, রশিটি সরু কিন্তু শক্ত হতে হবে। নাম্বার 2, রশি অক্ষদণ্ডের গায়ে দৃঢ়ভাবে পেঁচানো রাখতে হবে, পেঁচাতে হবে। n1 এবং n2 এর মান সঠিকভাবে গণনা করতে হবে। এর ভিতরে যদি একটু ত্রুটি হয় তাহলে কিন্তু একুরেট রেজাল্ট আসবে না। তারপরে টি সূক্ষ্মভাবে, মানে সময়টা সূক্ষ্মভাবে নির্ণয় করতে হবে, যেটা আমরা করেছি। উচ্চতা এই সঠিকভাবে নির্ণয় করতে হবে। তারপরে ভর মুক্ত করে দিলে ফ্লাইহুইল যেন আপনা আপনি ঘুরতে শুরু করে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা অবলম্বন করি বা সতর্কতা অবলম্বন করি, তাহলে আমাদের এই যে ফ্লাইহুইলের জড়তার ভ্রামক
এটা আমরা ইজিলি খুব সহজভাবে আমাদের প্রাপ্ত ফলাফলটা আমরা সুন্দরভাবে পেতে পারি। তো আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।